সূর্য একটু একটু করে দেখা যাচ্ছে। সকালটা কুয়াশা মাখা। জানালার ওপাশে আকাশটা ধূসর চাপা। সূর্যের আলো ঝাপসা হয়ে আস্তে আস্তে মাটি শুতে শুরু করেছে। গাছের পাতাগুলো এখনও শিরশিরে ভেজা। পাখিরা একে একে ডেকে উঠেছে নতুন দিনের সুরে। শহরটা ধীরে ধীরে জেগে উঠছে, কিন্তু নিশানের ঘরে এখনও শুনশান নীরবতা। নিশান বাথরুম থেকে গোসল করে কেবলই বেরিয়ে এলো। ভেজা চুলগুলো হাত দিয়ে এলোমেলোভাবে ঝাঁকিয়ে তোয়ালে দিয়ে মুছতে লাগলো সে। আজ খুব তাড়াতাড়ি অফিসে যেতে হবে। গুলশানের ফ্যাক্টরির ম্যানেজার আসবে দেখা করতে। আজ একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেই সে। আলমারির দরজা খুলে নিশান একটা কালো শার্ট বের করলো। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে ভেজা চুলগুলো ঠিক করলো। নিশান আয়নার সামনে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। চোখে ক্লান্তির ছাপ, কিন্তু তার চাহনিতে এক অদ্ভুত দৃঢ়তা। কালো শার্টের বোতামগুলো একে একে লাগাতে লাগলো সে ভাবলেশীন মুখে। আজকের দিনটা গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নেওয়ার পালা। ঘরটা নীরব। বাইরের সকালটা ব্যস্ত হয়ে উঠলেও নিশানের ঘরের ভেতর যেন অন্যরকম একটা স্থিরতা কাজ করছে। ঘড়ির কাঁটা দ্রুত এগোচ্ছে, কিন্তু নিশানের মনে হচ্ছে সময় যেন তার জন্য একটু থমকে গেছে। ফ্যাক্টরির ম্যানেজারের সঙ্গে বৈঠক, ব্যবসার ভবিষ্যৎ, এসবই ভাবতে হবে তাকে। কিন্তু কোথাও যেন একটা শূন্যতা ঘুরপাক খাচ্ছে নিশানের ভেতর, অজানা একটা অস্বস্তি। নিশান অবশ্য এসব অনুভূতিকে পাত্তা দিল না। হাতে ঘড়িটা পরে নিয়ে পারফিউম স্প্রে করল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। নিশান দ্রুত ফোনটা পকেটে ঢুকিয়ে দরজা খুলে বেরিয়ে এলো। ঘড়ির কাঁটার দিকে এক ঝলক তাকিয়ে বুঝল দেরি হয়ে যাচ্ছে। তাই আর দেরি না করে তাড়াহুড়ো করেই সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। বাড়িটা তখনও একেবারে নিস্তব্ধ নয়। রান্নাঘর থেকে হালকা তরকারির গন্ধ আসছে। হয়তো নাস্তার আয়োজন চলছে। নিচতলার লিভিং রুমে রিমি আর মিমির হাসাহাসির আওয়াজ ভেসে আসছে, কিন্তু নিশান এসবের কিছুতেই মন দিল না। একটাই লক্ষ্য, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়া। সিঁড়ির শেষ ধাপে পৌঁছে এক ঝলক চারপাশে তাকালো সে, যেন কিছু একটা খুঁজছে। তবে কিছু না পেয়ে আবারও দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে গাড়িটা তৈরি হয়ে আছে কিনা সেটা দেখতেই দরজা খুলল সে। নিশানকে সদর দরজা খুলতে দেখে রান্নাঘর থেকে খাদিজা বেগম জোরে হাঁক ছেড়ে ডাকলেন, নিশান, কই যাস? নিশান জুতা পরতে পরতে জবাব দিল, অফিসে মা। রাশিদা তখনই হতবাক হয়ে গেলেন। বলিস কি, এখনো তো খাসনি তুই নাস্তা? বাইরে খেয়ে নেবো মামনি, আজ একটু তাড়া আছে, তোমরা খেয়ে নিও। বলেই নিশান একটুও দেরি না করে বেরিয়ে পড়ল। খাদিজা এবার দীর্ঘশ্বাস ফেলে রাশিদাকে উদ্দেশ্য করে বললেন, ওই নবাব জাতি কোথায়? জুস বানাতে থাকা রাশিদার হাতটা মুহূর্তেই থমকে গেল। স্থির হলো চোখজোড়া। শৈলীর কথা মনে পড়তেই রিমিও বলে উঠল, আসলেই তো, সকাল থেকেই শৈলপুকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? মিমিও উৎসুক হয়ে তাকালো জানার জন্য। আজ তারা তিন বোন একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে। এই কারণে তারাও কলেজে যায়নি। অথচ এখন শৈলীকে তারা কোথাও খুঁজে পাচ্ছে না। মিমি ভেবেছিল শৈলী হয়তো রান্নাঘরে কাজ করছে, অথচ এখানে এসে সেও তাকে দেখতে পেল না। রাশিদা এবার আমতা আমতা করেই বললেন, আসলে শৈলী তো সকাল সকাল বেরিয়ে পড়েছে। খাদিজা ভুরু কুঁচকে বললেন, না খেয়ে গেল? টাকা আছে ওর কাছে, বাহিরেও তো খেতে পারবে না। রিমি অদ্ভুত দৃষ্টি ফেলল খাদিজার দিকে। কেন যেন মনে হলো হঠাৎ করেই খাদিজা শৈলীর প্রতি মায়া দেখাচ্ছে। রাশিদা মোটেই মিথ্যা বলতে অভ্যস্ত নন। তার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, মনের মধ্যে প্রচুর খসখস করছে। এটা অন্যায় হচ্ছে সেটা তিনিও জানেন, কিন্তু কিছু করার নেই। তিনি একটা শুকনো ঢোক গিলে বলে উঠলেন, ওর নাকি কলেজে কি একটা কাজ আছে। আমি কিছু জানি না ভাবি, ও সকাল সকাল বেরিয়ে পড়েছে। ওর নাকি অনেক কাজ আছে, আর আজ অনেক দেরি করে বাড়িতে ফিরবে। খাওয়ানোর সমস্যা নেই, আমার কাছে টাকা নিয়ে গেছে, বাইরে খেতে পারবে। খাদিজা এবার মুখ কুঁচকে নিজের কাজে মন দিলেন। মিমিও স্বস্তির সাথে টিভি দেখা শুরু করলো। অথচ অস্বস্তি দেখা গেল রিমির মধ্যে। সে তির্যক দৃষ্টি ফেলে তাকিয়ে রইল নিজের মা এবং চাচির দিকে।
রিমি এবং মিমি সমবয়সী হলেও মিমির থেকে রিমির বোধগম্য এবং বোঝার শক্তি অনেক বেশি। তাদের 3 বোনের মধ্যে সবচেয়ে বেশি চালাক হলো রিমি। এমনকি শৈলীও যেসব কৌশল ধরতে পারে না সেসব কৌশল রিমি অনায়াসে খুব ভালো করেই ধরতে পারে। এই মুহূর্তে তার ষষ্ঠ ইন্দ্রিয় এখন ইঙ্গিত দিচ্ছে যে তার মা মিথ্যা কথা বলছে। আর এমনিতেও রিমি খুব ভালো করেই জানে শৈলী যদি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েও যায় তাহলে অন্তত তাকে বলে যাবে, কারণ রিমির সাথে শৈলী অনেক বেশি খোলা মনের। আজ পর্যন্ত এমন হয়নি যে শৈলী বাইরে যাওয়ার সময় রিমিকে বলে যায়নি। রিমি যদি কখনো ঘুমিয়েও থাকে তাও কানের কাছে ফিসফিস করে বলে গিয়েছে, রিমি আমি যাচ্ছি। তাহলে আজ কেন না বলে চলে গেল? আর এত সকাল সকাল কলেজে? এটাও তো খুব একটা ভালো ইঙ্গিত নয়। আকাশ পাতাল চিন্তা ভাবনা করে রিমি টিভির দিকে তাকালো। মনে মনে একটু অস্বস্তি দেখা গেলেও নিজের বুঝ দিল যে তার মা মিথ্যা কথা বলতে পারে না। তবে হ্যাঁ, বিকালের পর যদি শৈলী বাড়িতে না আসে তাহলে সে এবার সঠিক ব্যবস্থা নেবে, কারণ শৈলী সন্ধ্যার আগেই সবসময় বাড়িতে ফিরে আসে। নিশান গাড়ি থেকে নেমে দ্রুত পা চালিয়ে অফিসের ভেতরে ঢুকলো। রিসিপশন পেরিয়ে করিডোর দিয়ে এগিয়ে গিয়ে একদমে নিজের কেবিনে ঢুকে দরজা টেনে দিল। কেবিনের ভেতরে ঢুকে চেয়ারটা টেনে নিয়ে ধপ করে বসে পড়ল সে। টেবিলের ওপর রাখা ল্যাপটপটা খুলে সঙ্গে সঙ্গে স্ক্রিনে চোখ রাখল। আজ অনেক কাজ বাকি, এক মুহূর্ত নষ্ট করা চলবে না। কিবোর্ডে আঙ্গুল চালিয়ে দ্রুত মেইল চেক করতে লাগলো নিশান। ফ্যাক্টরির ম্যানেজারের মেসেজ এসেছে, কিছু জরুরি কাগজপত্র তৈরি রাখতে বলেছে। নিশান একদমে সবগুলো খুঁজে বের করে প্রিন্ট করার নির্দেশ দিল। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট, যেন আজকের মিটিংটা তার সেজন্য বিশেষ কিছু। হঠাৎ দরজায় নক পড়ল। নিশান এক পলক তাকিয়ে বলল, কাম ইন। গম্ভীর মুখ নিয়ে ভেতরে ঢুকলো আকাশ। নিশান অবাক হয়ে তাকালো তার দিকে, বাঁকা হেসে তাচ্ছিল্য করে বলল, আরে বাহ, এটা কি আকাশ নাকি? তুই এবার কবে থেকে আমার কেবিনে নক করে ঢোকা শুরু করেছিস? আজ থেকেই করলাম, ফর্মালিটিস তো সবার জন্যই। বিষাদ মুখে আকাশ বলেই সে ভেতরে ঢুকে দরজাটা আস্তে করে বন্ধ করল। সাধারণত তার মুখে সবসময় হাসি লেগে থাকে, উৎফুল্ল চেহারা যেন তার স্বাভাবিক পরিচয়। কিন্তু আজকে নিশান ভালো করেই লক্ষ্য করল আকাশের চোখে মুখে কোনো উচ্ছ্বাস নেই, কণ্ঠে কোনো প্রাণ নেই। গাম্ভীর্য ছাপিয়ে যাচ্ছে পুরো ব্যক্তিত্বে। কপালের মাঝখানে ভাঁজ পড়েছে, ঠোঁট শক্তভাবে চেপে রাখা, যেন কোনো গভীর চিন্তার জালে আটকে আছে সে। নিশানের দিকে একবার তাকিয়ে সরিয়ে নিল দৃষ্টি, যেন কোনো ভাবনা তাকে ঘিরে রেখেছে, কিন্তু সেটা প্রকাশ করবে না। নিশান ভ্রুকুচকে তাকালো, কৌতূহলী গলায় বলল, কি হচ্ছে তোর? আজকে তোর মাদার বোর্ডে সার্ভিসিং করে নিয়েছিস? এমন মুখ গোমরা করে আছিস কেন? আকাশ এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর ঠান্ডা কণ্ঠে বলল, না এমনিতেই, কাল রাতে খুব মাথা ব্যথা ছিল তো ঘুম হয়নি। স্বভাব সুলভ ঠাট্টা তামাশার কোনো ছোঁয়া নেই তার কণ্ঠে, কোনো রসিকতাও নেই। আজ তার মধ্যে এক ধরনের ভারী নীরবতা ছড়িয়ে আছে, যা নিশানকে কিছুটা অস্বস্তিতে ফেলল। আজ পর্যন্ত নিশান আকাশকে এত কম কথা বলতে দেখেনি। আগে হলে তো ভেতরে ঢুকে বকবক করা শুরু করে দিত, একদম ইতিহাসের প্রথম থেকে রচনা করে প্রবন্ধ লিখে ফেলে বর্তমান পর্যন্ত টেনে আনতে সক্ষম আকাশ। অথচ আজ কথাই বলছে না। নিশানের তীরের ন্যায় দৃষ্টি আকাশের দিকে। কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে নিশান বলল, সারা রাত ধরে মেয়েদের সাথে পিরিতের আলাপ করলে মাথা ব্যথা তো করবেই, বস। আগে হলে নিশানের এমন কথার তীব্র প্রতিবাদ করত আকাশ, অথচ তাকে অবাক করে দিয়ে আকাশ চুপচাপ বসে পড়ল চেয়ারে। হাতে থাকা ফাইলটা এগিয়ে দিল নিশানের দিকে। নিশান সরু চোখে একবার তাকিয়ে ফাইলটা হাতে নিল। নিশান ফাইলের ওপর হাত বোলাতে বোলাতে বলল, গুলশানের ফ্যাক্টরি নিয়ে কি অবস্থা? ম্যানেজারের সাথে মিটিং কি ঠিক আছে? আকাশ সামান্য গলা খাকারি দিয়ে বলল, হ্যাঁ, ওরা আজ দুপুরের মধ্যেই চলে আসবে, আগের প্ল্যান মতোই চলছে সব। কিন্তু নিশান এক দৃষ্টিতে তাকালো আকাশের দিকে। কিন্তু কি? আকাশ এবার একটু গভীর স্বরে বলল, ম্যানেজার সোহেল সাহেব কিছু শর্ত যোগ করতে চাচ্ছেন। তিনি চান আগামী 6 মাসের মধ্যে উৎপাদন দ্বিগুণ করতে হবে, নইলে ওরা কন্ট্রাক্ট রিনিউ করবে না।
নিশান ঠান্ডা কণ্ঠে বলল, এটা তো আগে বলা হয়নি, এখন হঠাৎ করে অতিরিক্ত চাপ কেন? বলছে কোম্পানির গ্রোথ বাড়ছে, প্রতিযোগিতা বাড়ছে, আমাদেরও বাড়তে হবে, না হলে ওরা অন্য ক্লায়েন্টের দিকেও যেতে পারে। নিশান ঠোঁট চেপে ধরে ফাইলের পৃষ্ঠা উল্টাতে লাগলো। আমরা কি পারবো এত দ্রুত প্রোডাকশন বাড়াতে? আকাশ মাথা নাড়িয়ে বলল, শ্রমিক বাড়ালে সম্ভব, কিন্তু তার জন্য বাজেট বাড়াতে হবে আর নতুন মেশিনারির কথাও ভাবতে হবে। নিশান কিছুক্ষণ চিন্তিত মুখে ফাইলের তথ্যগুলো দেখল, তারপর গভীর স্বরে বলল, ম্যানেজারের সাথে আগে মিটিং করি, তারপর দেখি কি করা যায়। আমাদের পক্ষে কতটুকু সম্ভব সেটা ওদের বুঝিয়ে বলতে হবে। আকাশ মাথা ঝাঁকালো, কিন্তু তার চোখ মুখে সেই অদ্ভুত ভারী ভাবটা এখনও রয়ে গেছে। নিশান সেটা লক্ষ্য করল, কিন্তু আপাতত অফিসের আলোচনাতেই মনোযোগ দিল। আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নিশান ফাইলটা বন্ধ করে আকাশের দিকে এগিয়ে দিয়ে বলল, ঠিক আছে, দুপুরে মিটিং শুরু করার ব্যবস্থা করতে ম্যানেজার আসার আগে সব ডকুমেন্ট রেডি করে রাখিস, যাতে কোনো ঝামেলা না হয়। আকাশ ফাইলটা নিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। নিশান এবার ভ্রু কুঁচকে আকাশের দিকে তাকালো। আর কিছু বলবে? আকাশ এক মুহূর্ত নিশানের দিকে তাকিয়ে থাকলো, যেন কিছু একটা বলতে চাইছে, কিন্তু পরক্ষণেই মাথা নামিয়ে বলল, না, আর কিছু না, আমি তাহলে যাই। নিশান হালকা গলায় বলল। যা। আকাশ কোনো উত্তর না দিয়ে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, তারপর নীরব পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। নিশান কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। আকাশের অদ্ভুত মনমরা ভাবটা তার নজর এড়ায়নি, তবে এখন সে এসব নিয়ে ভাববে না। সামনে কঠিন মিটিং, আগে সেটা সামলাতে হবে। হঠাৎ করেই আকাশের চলন্ত পা দুটো থেমে গিয়ে আবারও পিছনে ঘুরে নিশানের কেবিনে এসে থামল। নিশান ফোন নিয়ে কিছু একটা করছিল, খট করে আবারও দরজা খোলার শব্দে চোখ তুলে তাকালো। আকাশকে দেখে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি? আকাশ এবার ঠোঁট ভিজিয়ে মুচকি হেসে বলল, নিশান, তোকে অভিনন্দন জানাতে এলাম, কংগ্রাচুলেশনস। নিশানের গোটানো ভ্রু আরও গভীর হলো। ফর হোয়াট? আকাশ বাঁকা হেসে বলল, ফর ইউর ফ্রিডম অ্যান্ড নিউ অ্যামেজিং লাইফ। বলেই এক মুহূর্ত না দাঁড়িয়ে বেরিয়ে গেল আকাশ। নিশান খানিক ভ্রুকুচকে থেকে আকাশের কথাটা রীতিমতো উড়িয়ে দেয়, বিড়বিড় করে বলে, পাগল। অথচ নিশান নামক শ্লোকটা বুঝতেই পারল না যে আকাশ তার আগাম কিছু একটার ইঙ্গিত দিয়ে গেল। সে ধরতেই পারল না যে সে যেটা এখন পর্যন্ত জানে না তা আকাশ জানে, অনেক আগে থেকেই জানে। সুনামপুর গ্রামটা আসলেই খুব সুন্দর। সারি সারি তালগাছ, খেজুর গাছের ফাঁক দিয়ে রোদের আলোর সরল রেখা মাটিতে আশ্রে কাটছে। টলটলে খালের জলে আকাশের নীলিমা মিশে গেছে। দু একটা মাছ পানিতে লাফ দিয়ে আবারও ডুব দিচ্ছে। মাঠের ধারে বাঁশঝাড়ের পাতাগুলো বাতাসে দোল খাচ্ছে। পাখিরা সেই বাঁশের ডগায় বসে কলকাকুলি করছে। কোথাও গরুর গাড়ির চাকার শব্দ, কোথাও কৃষকদের আনন্দভরা হাসির মুখ। সব মিলিয়ে এক শান্ত স্নিগ্ধ সকাল। গ্রামের এক ধুলোমাখা মাঠের দিকে মাঝখানে শৈলী একা বসে আছে। সুনামপুর গ্রাম এখন প্রকৃতির ছোঁয়ায় এক অন্য রূপ ধারণ করেছে। আকাশ জুড়ে মেঘের আনাগোনা, কখনো কালো, কখনো ধূসর, কখনো আবার সাদা তুলোর মতো ছড়িয়ে আছে। হালকা বাতাস বইছে, তার সঙ্গে মিশে আছে ভেজা মাটির ঘ্রাণ। দু এক জায়গায় জমে থাকা বৃষ্টির পানিতে আকাশের ছায়া প্রতিফলিত হচ্ছে, আর হাঁসের দল সেই পানিতে নেমে ডানা ঝাপটাচ্ছে। কাঁচা রাস্তার দুপাশে থই থই জল, কোথাও কোথাও কাদার স্তর গাঢ় হয়ে আছে। পথচারীরা সাবধানে চলাফেরা করছে। ফসলের ক্ষেতগুলো আরও সবুজ হয়ে উঠেছে। ধানের চারা জলে ডুবে মাথা উঠিয়ে আছে। গাছগুলো একদম তরতরিয়ে বেড়ে উঠেছে। মাঠের এক কোণে, যেখানে বৃষ্টির পানি জমে ছোট্ট একটা জলাশয়ের মতো তৈরি হয়েছে, সেখানেই শৈলী বসে আছে। সে এক দৃষ্টিতে সামনের দিগন্তের দিকে তাকিয়ে আছে। মাঝে হারিয়ে গেছে সে। বাতাস মাঝে মাঝে একটু জোরে বইলে গাছের পাতাগুলো দুলে ওঠে, আর মাঠের ওপাশে থাকা বেতের ঝাড়গুলো একসঙ্গে নড়ে চড়ে ওঠে। একটু দূরে ছোট্ট কুঁড়ে ঘরে চাল দিয়ে বৃষ্টির ফোঁটা টুপটাপ পড়ে। কোথাও কোথাও খড়ের চাউনি বৃষ্টিতে ভিজে গাঢ় বাদামি হয়ে গেছে। শৈলী উদাস দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে।
যেন সময় এখানে থমকে গেছে, যেন চারপাশের প্রকৃতি তার মনের শূন্যতার সঙ্গী হয়ে গেছে। এক সময়ের চেনা গ্রাম, চেনা মাঠ, সব কিছু কেমন যেন বদলে গেছে, অথচ একই রকম আছে সব কিছু। মানুষ বদলায়, অনুভূতি বদলায়, কিন্তু প্রকৃতি কি বদলায়? এই ক্ষেত, এই বাতাস, এই আকাশ কি আজও তার অপেক্ষায় ছিল? শৈলী গভীর শ্বাস নিয়ে চারপাশে চোখ বোলায়। একপাশে তালগাছের নিচে একটা ছেলে গরু চড়াচ্ছে, আরেক পাশে একদল কিশোরী নদীর ঘাটে হাঁস নিয়ে যাচ্ছে। কোথাও কোনো কোলাহল নেই, কেবল প্রকৃতির নিজের সুর বাজছে। শৈলী বুঝতে পারে এই জায়গা তাকে শান্তি দেয়, অথচ আজ তার মন যেন আরও বেশি অস্থির হয়ে উঠেছে। শৈলী হাতের থালুতে থুতনি রেখে বসে থাকে। ঘাসের ওপর তার পায়ের পাতায় কাদা লেগে আছে, কিন্তু সে খেয়ালই করছে না। চারপাশের সব কিছু ভিজে, তবুও তার মনের মধ্যে এক সূক্ষ্ম শূন্যতা যেন বয়ে চলছে। এই নির্জন শান্ত বর্ষার প্রকৃতির মাঝেও তার মনে ঝড় বইছে। শৈলী নিজের ভাবনায় এতটাই ডুবে ছিল যে পেছন থেকে আসা পায়ের শব্দ টেরই পায়নি। আচমকা পাশে বসার শব্দে সে চমকে তাকালো। দেখল তার মামি রাহেলা বানু পাশে বসেছে, একজন প্রকৃত গ্রাম্য নারী, যার মুখে সারা জীবনের পরিশ্রমের ছাপ পড়ে আছে, তবু হাসির রেখা কখনো মলিন হয়নি। রাহেলার পরনে লাল পাড় নীল রঙের ছাপা শাড়ি, পাড়টা কাঁধে একপাশে গুজে রাখা, ভেজা আঁচল কোমরে গজিয়ে বসেছেন। শরীরের গায়ের রং মেহেদির মতো টকটকে শ্যামলা, চোখ দুটো ছোট ছোট কিন্তু মায়াময়, গভীর, চুল পিঠে ছড়ানো, কিছুটা এলোমেলো, হয়তো ঘরকন্নার কাজের ব্যস্ততায় বেঁধে উঠতে পারেননি। পাশেই একটা কলাগাছের পাতার ওপর হাত রেখে বসলেন রাহেলা, মাটিতে পা ছড়িয়ে দিয়ে। তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি, অথচ গলার স্বরে সহজ সরল এক গ্রাম্য স্নেহ ঝরে পড়ল। এতক্ষণ ধরে চুপচাপ বসে আছিস কেন রে? মনটা কাহি লইছে বুঝি? শৈলী হালকা হাসল, কিছু বলল না। রাহেলা তার দিকে এক ঝলক তাকিয়ে নরম গলায় বললেন, বৃষ্টি হলে দুলা থাকে না, কিন্তু মনটা বাড়ি লাগে। জানি না কেন, আমারও আজ কেমন জানি লাগতেছে। তারপর একটুখানি নড়ে চড়ে বসলেন তিনি, গায়ের শাড়িটা আরেকটু ঠিক করলেন। তারপর মাঠের দিকে তাকিয়ে বললেন, দেখ ধান গাছগুলো কেমন তাজা হয়ে উঠছে। আল্লাহ, এইবার ফসলটা ভালো হইলে বুঝবি খুশির দিন। শৈলী চুপচাপ শুনতে থাকল। রাহেলার কথাগুলো যেন হালকা বাতাসের মতো তার মনের ভার কমিয়ে দিচ্ছে। বর্ষার প্রকৃতির মতোই এই গ্রাম্য নারীর সহজ সরল কথার মধ্যেও একটা শান্তি লুকিয়ে আছে যেন। শৈলীকে এখনও নীরব থাকতে দেখে রাহেলা একবার তাকে বাহু দিয়ে ঠেলে জিজ্ঞেস করল, কি রে, তোর হয়েছে কি? তখন থেকে বসে আসস? মিষ্টি হেসে শৈলী মাথা নেড়ে বলে, কিছু না মামি, কিছু হয়নি। ব্যঙ্গ করে রাহেলা মুখ বাঁকালেন। আমি মনে হয় কিছু বুঝি না। আইসে, আচ্ছা শোন তো, তোর মামা বাড়িতে নাই, তখন ক তুই হঠাৎ করে গ্রামে তাইলি কেন? তোর বাপ না অসুস্থ? শৈলী কিছুক্ষণ চুপ করে থাকল। রাহেলার প্রশ্নের জবাব দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছিল না। রাহেলার চোখের এক ঝলকেই শৈলীর সব কথা বুঝতে পারেন। শৈলীর মুখের দিকে গভীরভাবে তাকিয়ে রইল। রাহেলা এবার গলার স্বর একটু নরম করলেন, বুঝছি, তুই কিছু লুকাইতেছস, কইবি না। শৈলী শুকনো হাসল, তারপর মুখ ফিরিয়ে সামনের মাঠের দিকে তাকিয়ে বলল, কিছু লুকানো নেই মামি, আসলে তেমন কিছুই না। আসলে একটু শান্তি দরকার ছিল, তাই চলে এলাম। রাহেলা মৃদু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শান্ত হওয়া, শান্তি লাগে, কিন্তু শান্তিকে আর এমনি পালাইয়া পাওয়া যায় মা? তার গলার স্বরে অভিজ্ঞতার ছাপ, যেন জীবনের অনেক উত্থান পতন দেখে এসেছেন। তাই শৈলীর এই নীরব ছুটে আসা তার কাছে অচেনা নয়। তিনি একটু থেমে শৈলীর মাথায় হাত রাখলেন। তোদের শহরের মানুষজন না, একটু কষ্ট হইলেই শান্তি খুঁজতে দৌড় দেয়। আমার মতো গেও মাইয়া কি কই, আমাকে জীবনটা তো কষ্ট, তবুও সব সইয়া থাকতে হয়। শৈলী এবার মাথা নামিয়ে ফেলল। মামির কথাগুলো যেন তার হৃদয়ের গোপন কষ্টটাকে আলতো করে ছুঁয়ে দিল। রাহেলা আবার তার স্বভাবসুলভ রসিকতায় ফিরে এলেন।
যাই হোক, তুই তো আইসোস, তোর খাওন দাওনের ব্যবস্থা করতে। তোর মামা না হলে পরে যা কথা শোনাবে। বাঁধাকপির চপ বানাইছি, তোর মেলা পছন্দের, মনে আছে? শৈলী একটু হাসলো। আছে মামি, সব মনে আছে। এখন বাড়ির চল, এই নে বইসে থাইকা কোনো লাভ নাই, চল। শৈলী এক মুহূর্ত রাহেলার মুখের দিকে তাকিয়ে রইল। মামির সহজ সরল ভালোবাসার ছোঁয়াটা যেন মনের ভেতর কোথাও গিয়ে লাগছে। এই গ্রাম, এই মানুষগুলো, সব কিছুই তার ছোটবেলার মতো আছে, শুধু সময় বদলে গেছে, আর হয়তো সে নিজেও। রাহেলা ততক্ষণে তার গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়েছে। শৈলীর হাত ধরে টান দিয়ে বলল, উঠ মা, এই রাস্তায় বসে থাকলে কি লাভ? বাড়ি চল, গরম গরম চপ দেমু, দেখি কতগুলো খাইতে পারোস। শৈলী একরকম বাধ্য হয়েই উঠে দাঁড়ালো। মামির কণ্ঠের আদর মাখার রসিকতায় একটু হেসেও ফেলল। বাঁধাকপির চপ কিন্তু তোমার হাতে বেশি মজার হয় মামি। রাহেলা গর্বিত ভঙ্গিতে মাথা ঝাঁকালেন। এ তো আর বলতেই হবে, চল, কয়েকটা বড়ইও তো পাইরে রাখছি, চপের লগে দিব। শৈলী ধীর পায়ে রাহেলার সঙ্গে হাঁটা ধরল। বর্ষার কাদামাখা পথ, চারপাশে সবুজ ধানের ক্ষেত, আর দূরে কোথাও মৃদু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই গ্রাম, এই নিস্তব্ধ প্রকৃতি একটুখানি হলেও যেন মনে প্রশান্তির ছোঁয়া দিল। দুপুরে খাওয়ার পর থেকেই মনে একটু শান্তি নেই রিমির। লাগাতার একের পর এক কল দিয়েই যাচ্ছে শৈলীর ফোনে। প্রথমবার রিং হতে হতেই কেটে গেলেও পরবর্তীতে সুইচ অফ দেখাচ্ছে। রিমির মাথায় এখন পর্যন্ত এটা ঢুকছে না যে শৈলী ফোন কেন বন্ধ রাখবে। এটা কি নিতান্তই একটা অদ্ভুত বিষয় নয়? রিমির এমন অস্থিরতা দেখে মুখ কুঁচকে তাকালো মিমি। বই হাতে নিয়ে অপর হাতে থাকা কলমটার ঠোঁট ছুঁইয়ে বলল, তুই এত প্যারা নিস কেন বোন? মা তো বললই গুরুত্বপূর্ণ কাজে কলেজে গেছে। ভাবান্তর দেখা গেল না রিমির মনে। সে অন্যমনস্ক হয়ে বলল, সেটাই তো দুশ্চিন্তার কারণ। আজ এই প্রথম মায়ের কথার মধ্যে একটু মিথ্যে মিথ্যে ভাবটা পেলাম। আর সবচেয়ে বড় কথা, শৈলী আপু এখন কলেজে গিয়ে করবেটা কি? তার তো কলেজে এখন কাজ থাকার কথা নয়। মিমি এবার বিরক্ত হয়ে বইটা বন্ধ করল। দুহাত বুকে গুজে বিরক্তির সুরে বলল, তাহলে তুই কি ভাবছিস? আপু কোথাও পালিয়েছে? আর ইউ সিরিয়াস? কি বলতে চাস তুই? রিমি কোনো উত্তর দিল না। জানালার বাইরে তাকিয়ে গভীর কিছু ভাবার চেষ্টা করছিল সে। সত্যি বলতে তার মনের মধ্যে এক ধরনের অজানা আতঙ্ক দানা বাঁধছে। কলেজে এখন কাজ থাকার কথা নয়, এই কথাটা সে খুব ভালোভাবেই জানে। শৈলী আপু কোথায় যেতে পারে? মা কেন সত্য গোপন করছে? মিমি এবার সোফায় গা এলিয়ে দিয়ে হালকা হাসল। শোন ছাগল, বেশি সিরিয়াস হোস না। আপু কি ছোট বাচ্চা নাকি যে হারিয়ে যাবে? যা খুশি করতে দে। ফোন বন্ধ রাখলে কেউ বিপদে পড়ে না। কুল ডাউন সিস্টার। কিন্তু রিমি সহজে আশ্বস্ত হওয়ার মেয়ে নয়। এবার মিমির দিকে তাকিয়ে গভীর স্বরে বলল, আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে আপু কিছু একটা লুকোচ্ছে, আর মা সেটা জানে। মিমি এবার কিছু বলল না। রিমির কথায় হালকা সন্দেহ জাগলো তার মনেও, তবে সে ভাব দেখালো না, শুধু একপাশে চুপচাপ বসে রইল। হঠাৎ করেই রিমির চোখ গেল ঘড়ির দিকে। এখন 3:30 বাজে। ঘড়ির কাঁটা 3:30টায় দেখে মাথায় বাজ পড়ল রিমির। শিট, 2টো পার হয়ে গেছে। নিশান ভাই তাহলে বাসায় এখনো এলো না কেন? মিমিও এবার ঘড়ির দিকে তাকিয়ে বলল, মনে হয় আজ বাহিরেই খাবে। নিশান কোথায় যা খাবে এটা নিয়ে ভাবল না রিমি, বরং সে তো ভেবেছিল নিশান বাড়িতে আসলে শৈলীর বিষয়টা নিয়ে কথা বলবে। কারণ একমাত্র নিশানই শৈলীর জন্য একটু হলেও চিন্তা করবে। বাড়ির আর কাউকে কিছু বলে লাভ নেই, এটা সম্পর্কে অবগত সবাই। কিন্তু এখন দুপুরে যদি নিশান বাড়িতে না আসে, রিমি ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে দ্রুত কল করলো নিশানের নাম্বারে। নিশান তখন গুলশান ফ্যাক্টরির ম্যানেজারের সঙ্গে আলোচনায় ব্যস্ত। মিটিংয়ের মাঝখানে গভীর মনোযোগ দিয়ে সে বাকি ক্লায়েন্টদের কথাগুলো শুনছে। বড় টেবিলের চারপাশে কয়েকজন কর্মকর্তা, সামনে ল্যাপটপ খোলা, আর নিশানের হাতে রিপোর্টের কিছু কাগজ। সামনে প্রজেক্টরের আলোয় পরিসংখ্যান ভাসছে,
আর পাশে বসে আকাশ চুপচাপ নোট নিচ্ছে। এমন সময় টেবিলে রাখা ফোনটা কেঁপে উঠল। আলোচনার মাঝেই তার ফোনটা টেবিলে ভাইব্রেট করতে লাগলো। নিশান এক ঝলক তাকিয়ে দেখল রিমি কল করেছে। প্রথমবার নিশান পাত্তা দিল না, ফোনটা ভাইব্রেশনে রেখে আবারও মনোযোগ দিল মিটিংয়ে। সে বরাবরই অফিসের কাজের সময় কারো কল ধরে না, কিন্তু মিনিট দুয়েকের মধ্যে আবারও কল আসলো। তারপর আবার। এবার বিরক্তি ধরে গেল নিশানের। মিটিংয়ে থাকলে এমন অস্থির হয়ে কেউ ফোন করে? বাইরে চাপা আলো এসে পড়েছে ক্যাবিনের ভেতর। নিশানের ঠোঁট শক্ত হয়ে গেল। পঞ্চমবারের মতো ফোন কাঁপতেই সে বিরক্ত হয়ে এক হাতে ধরে কানে লাগালো। গলা নিচু করে বলল, রিমি, আমি বাড়িতে যাব না আজকে, একদম সন্ধ্যায় যাব, মিটিং আছে। জরুরি কিছু? ওপাশ থেকে রিমির উত্তেজিত কণ্ঠ ভেসে এলো। হ্যাঁ নিশান ভাই, সরি টু ডিস্টার্ব, কিন্তু তোমার সাথে আসলে একটু জরুরি কথা আছে। আমি এখন বিজি আছি, পরে কথা বলি। রিমি দ্রুত বলে উঠল, না ভাইয়া শোনো, অনেক জরুরি। তুমি মিটিং করো, কোনো সমস্যা নেই, আমি তোমার অফিসেই আসছি। সরাসরি বলবো, কথাটা বলা খুবই জরুরি, পরে দেরি হয়ে যেতে পারে। ওদিক থেকে নিশান বিরক্তির আওয়াজ করতেই রিমি বুঝল যে নিশান তাকে ধমকাতে পারে, তাই সে তড়িঘড়ি করে বলে উঠল, ভাইয়া শৈলী আপুর বিষয়। নিশান আসলেই বিরক্ত হয়ে কল কাটতে নিচ্ছিল, কিন্তু শৈলীর নাম শুনে তৎক্ষণাৎ সজাগ হলো তার দৃষ্টি। ভ্রু কুঁচকে নিচু স্বরে বলল, শৈলী ওর বিষয় মানে? এদিকে নিশানের মুখে শৈলীর নাম শুনে নোটপ্যাডে আকাশের চলন্ত ডান হাতটা থেমে গেল। মুহূর্তেই চোখ স্থির করে তাকালো নিশানের দিকে। বোঝার চেষ্টা করলো যে তাকে কলে শৈলীর বিষয়ে এমন কি বলা হচ্ছে। রিমির গলা কাঁপল। ভাইয়া এভাবে বলা সম্ভব না, তুমি বুঝবে না। আমি অফিসে যাচ্ছি, তুমি মিটিং শেষ করো, ওখানে গিয়ে আমি কথা বলছি তোমার সাথে। নিশানের মনোযোগ পুরোপুরি মিটিং থেকে সরে গেল। সে এবার তাড়াহুড়ো দেখালো, ঠিক আছে, দ্রুত আয়। নিশান ফোনটা নামিয়ে রাখতেই এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা আকাশ নিচু গলায় বলল, শৈলীর কি হয়েছে? নিশান সংক্ষিপ্তভাবে বলল, জানি না, রিমি বলল এসে বলবে। আকাশ গভীর চোখে তাকিয়ে থাকলো নিশানের দিকে। নিশান স্পষ্ট বুঝতে পারছে আকাশ এখন মিটিংয়ের কথা মোটেও ভাবছে না, বরং শৈলীর নাম শোনার পর থেকে ওর দৃষ্টি বদলে গেছে। নিশান নিজের চেয়ার ঠেলে পেছনে হেলান দিল, ঠোঁট চেপে কি যেন ভাবলো এক মুহূর্ত, তারপর দ্রুত চোখ ফেরালো সামনের দিকে। মিটিংটা শেষ করে আগে, এরপর রিমির কথা শুনতে হবে। কিন্তু মিটিংয়ের বাকিটার সময় নিশান যতই মনোযোগ দেওয়ার চেষ্টা করুক, মাথার ভেতর যেন একটা অস্বস্তিকর চিন্তা ভেসে বেড়াচ্ছে। শৈলীকে নিয়ে রিমি এখন উদ্বিগ্ন কেন? হয়েছেটা কি? গত 1 ঘন্টা ধরে সমুদ্র দু কান ধরে এক পা ওপরে করে দাঁড়িয়ে রয়েছে। নিজেকে কাকতারুয়া মনে হচ্ছে তার। অবশ্য শখের বশে থোড়াই না মানুষ নিজের কান ধরে এভাবে দাঁড়িয়ে থাকবে। সমুদ্র তো রীতিমতো ঠেলায় পড়ে এভাবে শাস্তি ভোগ করছে। শক্তি ক্রমশ কমে আসতে থাকলে সমুদ্র এবার করুণ চোখে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে, যে কিনা নিষ্ঠুরের মতো অন্যদিকে ফিরে রয়েছে। শুকনো ঢোক গিলে যথাসম্ভব কণ্ঠ হৃদয় বিদারক করে সমুদ্র বলতে থাকলো, আর কতক্ষণ এমনি খুঁটির মতন দাঁড়ায় থাকবো? সামনে থাকা রমণী এবার পিছু ফিরে ধীরে চোখে তাকালো সমুদ্রের দিকে। সমুদ্রের কণ্ঠ আরো করুণ শোনালো, ও সকিনা, সোনা, জান, ছন্টু মন্টু আমার, আমি আর পারতাম না এমনি খাড়ায় থাকবার। সকিনা মুখ ভেংসিয়ে জিহ্বা দেখালো। তার গায়ের রং মোলায়েম শ্যামলা, মুখটা ভীষণ তেজি কিন্তু একই সঙ্গে মিষ্টি, মাথায় আঁচল টেনে রাখা, তবে কিছু চুল বেরিয়ে এসে কপালের পাশে দোল খাচ্ছে। তার কপালে ছোট্ট টিপ, চোখে গভীর দৃঢ়তা। সাধারণত সালোয়ার কামিজ পরা, কিন্তু হাঁটুর একটু ওপরে দুটো হাত রাখার ভঙ্গিটা দেখে মনে হচ্ছে সে আসলে গ্রামের কোনো দস্যি ছেলে যে নিজের এলাকা শাসন করে। সকিনার ঠোঁট বাঁকা হাসিতে কেঁপে উঠল, এক চোখ টিপে বলল, এই তো শুরু, এইবার বুঝবি মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করতে নাই। সমুদ্রের মুখ ফ্যাকাশে হয়ে গেল, সে মরিয়া হয়ে মাথা নাড়ল। আমি কবে খারাপ ব্যবহার করছি সোনা? তোকে শুধু বলছি যে আমি তোর লগে থাকুম না। তুই একদম গ্রামের বুড়িগো মতন করে শুরু করছস। ব্রেকআপ না ট্রেকআপের কথা তুই তো আগে তুলছস।
সকিনার চোখ দুটো জ্বলে উঠল। সে দু কদম এগিয়ে এসে বলল, মুখখান বন্ধ রাখ, বেশি কথা কইতে আইবি না। এইবার তোরে আমি আসলেই বুড়া বানাইয়া দিমু, দাঁড়া। সমুদ্র দৌড় দিতে যাবে, কিন্তু হাতে পাথর নিয়ে আসা সকিনার চোখ দেখে সে দাঁড়িয়ে গেল। শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, তুই পাথর লইছস কেন মোনা? না মানে সোনা? সকিনা একটু ভ্রুক্ষেপ না করে হাতের পাথরটা ওজন মেপে বলল, যদি 2 মিনিট এই এনে শান্ত হয়ে খাড়ায় থাকতে পারোস, তাহলে তোরে মাফ করে দিমু। কই পালাস, এই নে খাড়া। সমুদ্রের মুখের ওপর তাকিয়ে মনে হলো সে এখন নিজেকে চরম দুর্ভাগা মনে করছে। হঠাৎ তার মনে পড়ল যে সে শৈলীর জন্য চিরুনি কিনতে যাচ্ছিল। তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হতে গিয়ে নিজের সমস্ত কসমেটিক্স অর্থাৎ ড্রেসিং টেবিলের ওপর যা যা ছিল সব রেখে এসেছে শৈলী। তাই এখন তার চুল আঁচড়ানোর মতো চিরুনিটাও নেই। আর এই কারণেই সমুদ্র বাজারের দিকে যাচ্ছিল চিরুনি কেনার জন্য। কিন্তু মাঝপথে যে তার সুযোগ্য প্রেমিকা নামক গুন্ডি মেয়েটা তাকে আটক করে ফেলবে, এটা সে স্বপ্নেও ভাবেনি। ভাবলে চোখে মুখে গামছা বেঁধে আসতো সমুদ্র। কিছু সময় পার হতেই হঠাৎ সকিনা নাক টেনে বলল, তুই একখান বেইমান, তুই মোরে একটু ভালোবাসিস না, মোরে তুই সাইরা দিবি, তাই না? এক পায়ে দাঁড়াতে সমুদ্র হেলতে দুলতে মুখ কুচকালো, মনে মনে আওড়ালো, ওরে সেরি, তোরে খাইয়ালাম, মোরে এমনে খাড়া রাইখা তুই পিরিতের আলাপ করস? কিন্তু সরাসরি এটা বলার সাহস নেই সমুদ্রের। সে একবার মেকি হেসে বলল, মোর সোনা, মোর সন্টু মন্টু, কথা শোন কলিজার টুকরা, মুই তোরে কেমনে সাইরা দিমু? তুই যে মোর জানের জান। এ কথা শুনে সকিনার ভ্রু একটু উঁচু হলো। সে সন্দেহ ভরা চোখে সমুদ্রের দিকে তাকালো। সে এবার পাটের মতো মুখ করে বলল, তোর জান কাজকলা, তোরে শাস্তি না দিলে তুই মানুষ হবি না, বুঝছস? এইবার চোখ বন্ধ কইরা ক, আমি সারা জীবন সকিনার পা ধুইয়া পানি খাবো। সমুদ্র এবার আর নিজেকে সামলাতে পারল না, প্রায় কেঁদে ফেলল। ওগো মা, এইটা কেমন শাস্তি? সকিনা হাতের পাথরটা আবার মেপে ধরল। বলার দরকার আছে নাকি? সমুদ্র এবার সত্যি সত্যি চোখ বন্ধ করে মিনমিন করে বলল, মুই সমুদ্র সারা জীবন সকিনার পা ধুইয়া পানি খাবো। এমনি পানি খাইমু যাতে মহাসমুদ্র হইয়া যায়। সকিনা তৃপ্তির হাসি দিল। এই তো মোর ভালোবাসার কলজা। এখন যা, শিলপাটার জন্য চিরুনিটা কিনান, মই এখন ওর সাথে আলাপ কইরা আসি। সমুদ্র মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। মনে হলো যেন যুদ্ধ জিতে ফিরেছে। বিকেলের রোদটা ক্রমশ কমে আসছে। গাছপালার ফাঁক গলে নরম আলো এসে পড়ছে গ্রামের সরু মেটো পথে। বাতাসে ধানের গন্ধ, মাঝে মাঝে শোনা যাচ্ছে দূরের বাঁশবাগানে বাতাসের মৃদু শোষ শব্দ। পাড়ার ছেলেমেয়েরা দল বেঁধে খেলছে, কারো দড়িলাফ, কেউ বা আবার মাটিতে দাগ কেটে সাতচারা খেলছে। গরুর পাল মাঠ থেকে ফিরছে ধীর লয়ে। মাঝে মাঝে রাখালের বাঁশির সুর বয়ে যাচ্ছে পুরো গ্রামময়। শৈলী জানালার পাশে বসে এই দৃশ্যটাই দেখছিল, কিন্তু তার মন কোথায় যেন হারিয়ে গেছে। মনমরা মুখটা দেখে বোঝাই যায় কিছু একটা তার ভেতরে তোলপাড় করছে। হয়তো কোনো কথা বলতে চাচ্ছে, অথচ কাউকে পাচ্ছে না বলার জন্য। হঠাৎ এক দমকা বাতাস এসে তার কপালের কাছে উড়তে থাকা কয়েকটা চুল এলোমেলো করে দিল। শৈলী একটু নড়েচড়ে বসল, গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল বাইরের সেই বিকেলটার দিকে। এত সুন্দর বিকেল, অথচ তার মনে আনন্দের লেশমাত্র নেই। ঠিক তখনই উঠানে খটখট শব্দ হলো, কেউ একজন হাঁটছে, সঙ্গে চুরির ক্ষীণ রিনরিনে আওয়াজ। শৈলী মুখ ঘুরিয়ে তাকাতেই দেখল সকিনা এসে দাঁড়িয়েছে দরজার সামনে, কোমরে হাত দিয়ে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। মুখে চিরচেনা দুষ্টু হাসিটা তো রয়েছেই। কিরে শিল্পাটা, কেমন আছোস? খবর কি? এমনে মনমরা কইরা বইসা আসোস কেন? সকিনার উচ্ছ্বাস ভরা কণ্ঠে মুখ ভরে হাসল শৈলী। সকিনা তাকে অনেক আগে থেকেই শিলপাট বলে ডাকে। শৈলী এবার নড়েচড়ে বসে ডাকলো সকিনাকে, আসো বাবু, এখানে বসো। আমি তো মনে মনে তোমাকেই খুঁজছিলাম, সেই সকালে এসেছি, অথচ তোমার দেখা পেলাম না। শৈলী একটু হাসার চেষ্টা করলো, কিন্তু সে হাসি চোখ পর্যন্ত পৌঁছালো না। সকিনা এবার তার ওড়নার আঁচল ঘোরাতে ঘোরাতে খাটের কোণে গিয়ে বসলো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর ওই খাটাস ভাই বাজারে গেছে,
তো ভাবলাম তোরে একবার দেখা যাই, কতদিন দেখি নাই। ভালো আছিস? শৈলী মাথা নাড়ল। হুম, খুব ভালো আছি। তা তো থাকবাই, এখন আরো ভালো থাকবা, মেহু না? শৈলী ফিক করে হাসল, তারপর হঠাৎ কৌতূহলী হয়ে বলল, ও ভালো কথা। শুনলাম তুমি নাকি সমুদ্র ভাইয়ের সাথে ব্রেকআপ করেছো। এটার কাহিনী কি? আজকাল ব্রেকআপ করতেও শিখে গেছো তোমরা? সকিনা সঙ্গে সঙ্গে চোখ গোল গোল করে ফেলল। তারপর যেন মনে মনে হিসাব করল সে এই গোপন খবরটা কোথাও ফাঁস করেছিল কিনা। কিছুক্ষণ পর মুখ বাঁকিয়ে বলল, ব্যাকআপ আর করবো না। তোর ভাইয়ের দিমাগ তো আকাশ ফাইরা চাঁদ পর্যন্ত গেছে। অহংকারের ভারে আর পীড়িতের জায়গা নাই। শৈলী ফিক করে হেসে বলল, ও মা, একদম কবিতা লিখে ফেলে দেখি। কিন্তু সমুদ্র ভাই তো বললো যে তোমার রাগ বেড়ে গেছে। সকিনা নাটকীয়ভাবে হাত নেড়ে বলল, তুই ওর কথা বিশ্বাস করস? ওরে কইলাম তোরে আমি সাইডা দিছি, কিন্তু সেইটা মনে হয় সে বিশ্বাসই করতে চায় না। কালকেই আবার আইসা বলে, তুই কি সত্যি আমারে সাইডা দিলি বলতো, যেন আমি ফালতু এক পকেট চানাচুর। শৈলী এবার প্রাণ খুলে হাসল। সকিনার কথা বলার ধরনটাই এমন যে যতই মন খারাপ থাকুক একটু না একটু হাসি আসবেই। তাহলে কি এখন অন্য কাউকে খুঁজছো? শৈলী চোখ টিপল, সকিনার নাক ছিটকাল। না রে, আপাতত প্রেম করতে মন চাইতেছে না। তোর ভাইরে শাস্তি দিতে দিতেই দিন শেষ। আর যদি এখন নতুন প্রেম করি, তোর ভাই মুখে মাটিতে ফালাইয়া আছাড় মারবো। শৈলী মুখে হাসি নিয়েই বলল, তাহলে যাও, গিয়ে তোমার অন্যায় অত্যাচারের নতুন লিস্ট বানিয়ে আনো। আমি তোমার বিচার শুনতে রেডি। একসাথে তারপর তোমার কলিজাকে শাস্তি দিব। সকিনা চোখ টিপে বলল, বাইচা থাক, তোর ভাইয়ের খবর আরো দিব। তারপর দুজনেই হেসে উঠল। সেই বিকেলটা যেন এক মুহূর্তের জন্য ঝলমলে হয়ে উঠল। হঠাৎ করেই শৈলীর ফোনটা ঝংকার তুলে বেজে উঠল। এই তো দুপুরে খাবার পরেই শৈলী নতুন সিম লাগিয়েছে ফোনে, কিন্তু এই সিমের খোঁজ একমাত্র একজনই জানে। তাই শৈলী সতর্কতার দৃষ্টি ফেলে সকিনার দিকে একবার তাকালো, তারপর কলটা ধরে ফোনটা কানে নিল। হ্যাঁ আকাশ ভাইয়া, বলুন। অফিসের সবার চোখ ফাঁকি দিয়ে আকাশ বাথরুমে এসে লুকিয়ে শৈলীকে কল করেছে। একমাত্র সেই জানে যে শৈলী কোথায় গিয়েছে। গত রাতে তো আকাশ নিজেই টিকিট কেটে তাকে বাসে উঠিয়ে দিয়েছে। এমনকি শৈলীর সাথে কি হয়েছে সব কিছু সম্পর্কে অবগত আকাশ। তবুও শৈলীর কথা রাখতেই সে চুপ আছে এবং এটাও প্রতিজ্ঞা করেছে যে নিশানকে কিছুই বলবে না, সে চুপ থাকবে। সেও দেখতে চায় নিশান আর কতদিন এভাবে থাকতে পারে। আকাশ আশেপাশে তাকিয়ে গলা যথাসম্ভব নিচু করে বলল, কেমন আছো শৈলী? শৈলী হেসে বলল, ভালো আছি ভাইয়া। বিষাদের কণ্ঠটা কানে যেতেই দাঁত দুইয়ে জিভ কাটল আকাশ। মুহূর্তে বুঝতে পারল যে সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। আকাশ এবার মিনমিন করে বলল, শৈলী, তোমাকে একটা কথা বলার আছে। বলুন ভাইয়া। এদিকে সকিনা আগামাথা কিছু না বুঝে অবুঝের মতো তাকিয়ে রয়েছে। এই ভাইয়াটা কে সেটা সে মোটেই বুঝতে পারছে না। শৈলী ইশারা করে তাকে চুপ থাকতে বলল, তাই সকিনা চুপ করে শুনতে থাকলো। আকাশ এবার সন্দিহান কণ্ঠে বলল, তোমার ওই বোন দুটো কি কিছু জানে? শৈলী মাথা নেড়ে বলে, না ভাইয়া। আকাশ ঠোঁট কামড়ে খানিকটা থেমে বলল, তোমার ওই একটা বোন আছে না, নাম হলো রিমি। ও একটু আগে নিশানকে কল করে বলল যে সে আসছে আর তোমার বিষয়ে কি একটা কথা বলবে। মানে রিমি কি কোনোভাবে সন্দেহ করেছে শৈলী? ও কি কিছু বুঝতে পারবে? শৈলী চোখ বন্ধ করে ভাবল, এরপর ঢোক গিলে বলল, ভাই রিমি অনেক চালাক একটা মেয়ে। আপনারাও আমাকে অত ভালো করে চেনেন না যতটা রিমি আমাকে চেনে। আমি যে আজ বাড়ির বাইরে বের হব না সেটাও জানে। আজ আমার বাড়ির বাইরে কোনো কাজ ছিল না, এটা সম্পর্কে সে একদম অবগত। এই কারণে সন্দেহ করতেই পারে, করুক ভাইয়া, কিছু তো বুঝতে পারবে না। ওদের ধারণাতেই নেই যে আমি গ্রামে আছি এখন। আকাশ ভ্রু কুঁচকে ভাবল, রিমি যদি সত্যি এতটা সন্দেহ করে তাহলে সে নিশ্চয়ই নিশানকে কিছু একটা বলতে আসছে। নিশান তো এমনিতেই অদ্ভুত ধরনের মানুষ, যদি সত্যিই কিছু আঁচ করতে পারে তাহলে কি হবে। সে একটু চিন্তা করেই বলল, শৈলী,
তুমি তো জানো না, নিশান যা একবার মনে ধরে সেটা খুঁজে বের করবেই। রিমি যদি একবার তাকে সন্দেহের একটা হিন্ট দিয়ে দেয় তাহলে ও কিন্তু তোমাকে বের করেই ছাড়বে। শৈলী এবার দীর্ঘশ্বাস ফেলল। ভাইয়া আমি জানি, কিন্তু আমি আর পিছু ফিরতে চাই না। নিশান ভাই জানুক বা না জানুক, এটা এখন আমার কাছে জরুরি। আমি আমার মতো করেই থাকতে চাই। আর তাছাড়া আমার মনে হয় না যে নিশান ভাই খুঁজবে আমায়। ভাই আপনি নিজেও জানেন আমার এই জটিল বিষয়টা শুধুমাত্র আমার দিক থেকেই ছিল। নিশান ভাই তো পাথর, আমি মরে গেলেও উনি নির্বিকার থাকবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আকাশ বিড়বিড় করে আওড়ালো। কিন্তু আমার সন্দেহ আছে। শৈলী ভ্রু কুঁচকালো। কিছু বললেন ভাইয়া? না মানে কিছু না। সকিনা তখনও চুপচাপ শুনছিল, এবার ফিসফিস করে বলল, এই শিল্পাটা কিন্তু তোর ওই নিশান ভাই যদি সত্যিই তোরে খুঁজতে শুরু করে তখন কি করবি? শৈলী শান্ত স্বরে বলল, তখন দেখা যাবে। আমি এখনো কিছু ভাবতে চাই না, উনি আমায় খুঁজে পাবেন না। আকাশ ফোনের ওপাশে যেন একটু গম্ভীর হয়ে বলল, ঠিক আছে, আমি কিছু বলবো না, তবে রিমি যদি সত্যিই কিছু বেশি বুঝে ফেলে তাহলে সাবধান থেকো শৈলী। শৈলী হালকা হেসে বলল, ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক কিছু করলেন আপনি আমার জন্য, আপনি নিশ্চিন্তে থাকুন। কিন্তু আসলেই কি সে নিশ্চিন্ত থাকতে পারবে? শৈলী কোথায়? নিশানের প্রশ্নে গলায় পানি আটকে রীতিমতো বিষম খেল আকাশ। বিস্ফোরিত নয়নে তাকালো তার পাশে, দুহাত বুকে গুজে রাখা নিশানের দিকে। শৈলীর সাথে কথা শেষ করে আকাশ একটু নিশ্চিন্ত ছিল। এই তো একটু আগেই সে লাঞ্চ করলো, এখন ক্যান্টিনে একটু ঠান্ডা পানি খেতে এসেছিল সে। কিন্তু এই মুহূর্তে এসে আকাশকে যে নিশানের এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে সেটা সে কখনোই ভাবেনি। তবে নিজের প্রতিক্রিয়া গিলে ফেলল আকাশ, এমন একটা ভাব ধরে যাতে সে মোটেই ভয় পায়নি। এক গ্লাস পানি খেয়ে আকাশ এবার যথাসম্ভব গম্ভীর হয়ে বলল, শৈলী কোথায় এটা, আমি কিভাবে জানবো? আজব। নিশানের পাশে দুহাত গুটিয়ে দাঁড়িয়ে থাকা রিমিও ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল। সেও নিশানকে উদ্দেশ্য করে বলল, উনি কিভাবে জানবে ভাইয়া? শৈলী আপু তো। এক হাত উঠিয়ে রিমির কথা ওখানেই থামিয়ে দিল নিশান। এক পা এগিয়ে এলো আকাশের দিকে, চোখে জ্বলন্ত আগুন স্পষ্ট দেখা যাচ্ছে। নিশান ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল, আমি আবারও বলছি আকাশ, সত্যি কথা বল, শৈলী কোথায়? আকাশ এবার মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। নিশানের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে মুহূর্তের জন্য হলেও তার বুকের ভেতর একরকম অস্বস্তি ছড়িয়ে পড়ল। তবু সে নিজেকে সামলে নিয়ে নির্লিপ্তভাবে বলল, আমি তো বললাম ভাই, আমি জানি না। তুই কেন বারবার এক কথা বলছিস, পাগল হলি? নিশানের চোখ দুটো মুহূর্তেই আরও তীক্ষ্ণ হয়ে উঠল। ঠোঁট দুটো শক্তভাবে চেপে ধরে সে এবার এক পা এগিয়ে এলো আকাশের দিকে। গলাটা এতটাই নিচু কিন্তু শীতল যে রিমি পর্যন্ত আটকে উঠল। আকাশ, আমি তোকে 2 মিনিট সময় দিলাম, সত্যিটা দ্রুত বল। তোর গলা তো পানি আটকে যাচ্ছিল একটু আগে, ব্যাপারটা বুঝতেই পারছিস। আকাশ এবার সত্যি ভেতর থেকে কেঁপে উঠল, কিন্তু সে কিছুতেই ভেঙে পড়বে না। তাই যথাসম্ভব স্বাভাবিক কণ্ঠে বলল, দেখ নিশান, তুই আমাকে ভয় দেখিয়ে কিছু বের করতে পারবি না, কারণ আমি সত্যিই কিছু জানি না। আশ্চর্যকর কথা, শৈলীর খবর আমি কেমনে রাখবো? নিশান এবার রাগে দাঁতে দাঁত চেপে ফেলল। একটা ধাক্কা দিয়ে আকাশকে দেয়ালের দিকে ঠেলা দিল। রিমি চমকে উঠল। ভাইয়া তুমি এটা কি করছো? উনি তো বলেছে উনি কিছু জানে না, ছেড়ে দাও ভাইয়া। নিশান বিশেষ পাত্তা দিল না রিমির কথায়। সে এবার শীতল চোখে আকাশের দিকে তাকিয়ে গর্জে উঠল, তুই আর আমি দুজনে জানি তুই মিথ্যা বলছিস। আমি শৈলীর অবস্থান জানার আগ পর্যন্ত তোর জীবন পিছিয়ে তুলব, বলছিস? আকাশ, তুই আমাকে ভালো করে চিনিস। আকাশ এবার অন্যদিকে তাকালে নিশান ওর বাহু ধরে দাঁতে দাঁত খিচিয়ে বলে, শোন আকাশ, শৈলী আজ নয় গত রাতেই লাপাত্তা হয়েছে রিমির কথা অনুযায়ী। আর আমার সন্দেহ ঠিক হলে শৈলী ভোরেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর আমি ওকে রন্ধ্রে রন্ধ্রে চিনি আকাশ। পৃথিবীতে ওর বাপের পরে আমি ছাড়া ওকে আর কেউ ভালো করে চেনে না। শৈলীর এখনও অত বড় কলিজা হয়নি, ওর এখনও অত বড় সাহস হয়নি যে ওই ভোর রাত্রে ও একা বেরোবে। শৈলী নিশ্চয়ই কারো সাহায্য নিয়েছে, যেহেতু বাড়ির কেউই ওকে সাহায্য করেনি, আমিও করিনি। তাহলে আমার পরে ওকে কে সাহায্য করতে পারে এটা আমার খুব ভালো করে জানা আছে।
মিথ্যে বলিস না আকাশ। শৈলী কোথায় আর কেন বাড়ি থেকে বেরিয়ে গেছে? আকাশ এবার জোর করে একটা হাসি দিল, যদিও তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। সে গম্ভীর কণ্ঠে বলল, তোর যা করার করে ফেল, আমি কিছু জানি না আর কিছু বলবো না। তোর সিক্স সেন্সগুলো নিজের পকেটে রাখ নিশান। এই সিক্স সেন্সগুলো ভালো জায়গায় খাটাতে পারলে আজ এই দিন দেখতে হতো না। তোর এই বোধশক্তি, বোঝার চরম ক্ষমতাটা ঠিক জায়গায় খাটাতে পারলে আজ শৈলীও বাড়ি ছেড়ে চলে যেতে হতো না। নিশানের শিরায় শিরায় রক ফুটে উঠল। হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করল সে। পুরো শরীর মুহূর্তেই শক্ত হয়ে গেল। আকাশের শেষ কথাটা তার ভেতর এমনভাবে গিয়ে বিঁধল যেন কেউ ধারালো ছুরি বসিয়ে দিয়েছে। মুখের পেশিগুলো এতটাই শক্ত হয়ে উঠল যে দাঁত ভেঙে যাবে মনে হলো। তুই কি বলতে চাচ্ছিস? নিশানের কণ্ঠ এতটাই নিচু, এতটাই ধারালো হয়ে উঠল যে রিমির গা শিউরে উঠল। আকাশ এবার সত্যিই ভেতর থেকে ভয় পেল, সেটা চেপে রেখে কাঁধ ঝাঁকালো, ঠোঁট ঝাঁকিয়ে বলল, আমি তো কিছুই বলিনি দোস্ত, শুধু বললাম তোর অত শত বোঝার ক্ষমতা যদি ঠিক সময়ে কাজে লাগাতিস তাহলে শৈলী আজ এখানে থাকতো। ভাববি একটু? নিশানের মুষ্টিবদ্ধ হাত কাঁপছে রাগে। সে প্রচণ্ড চেষ্টা করছে নিজেকে সংযত রাখতে, কিন্তু আকাশের কথাগুলো যেন একটা আগুন হয়ে তার রক্তে মিশে যাচ্ছে। একটু আগে রিমি তাকে যেসব খবর দিয়েছে সেই অনুযায়ী হিসাব নিকাশ করলেও বোঝা যায় যে শৈলী ইচ্ছে করে কোথাও একটা গিয়েছে, কিন্তু কেন এবং কোথায় গিয়েছে এটাই জানার বিষয়। এক পা সামনে এগিয়ে এসে এবার নিশান চাপা স্বরে বলল, আকাশ, খুলে বল, তুই আসলে বলতে চাচ্ছিস কি? ও বাড়ি ছেড়ে দিয়েছে মানে? মানেটা তোর ফুপু আর এই মেয়েটাকে জিজ্ঞেস কর। রিমির দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলো আকাশ। রিমির মাথায় বাজ পড়ল। এসব কি বলছেন আপনি? আমি কি করে? ওর কথা শেষ হওয়ার আগেই আকাশ বলে উঠল, তুমি তো তোমার মাকে তোমার সো কল্ড অনুভূতির কথা বলেছ, তাই না? তুমি যে নিশানকে ভালোবাসো, ওকে বিয়ে করতে চাও, আরও কত হ্যান ত্যান, এখন নাটক করছো। রিমির মাথায় যেন বাজ পড়ল। সে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল আকাশের দিকে। আপনি এসব কি বলছেন? আমি নিশান ভাইয়াকে ভালোবাসি না, অসম্ভব। রিমির গলা কাঁপছিল হতভাগ বিস্ময়ে। নাটক নাটক করিস না, তুই নিজেই তো বলেছিলি তুই নিশানকে ভালোবাসিস। তোর মা জানে তুই বিয়ে করতে চাস, এখন এগুলো ঢং। আমি আমি বলেছি না নিশান ভাই, বিশ্বাস করো, কখনোই না। রিমি এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। আকাশের শেষ কথাটা নিশানের মাথার ওপর দিয়ে গেল। স্তব্ধ হয়ে নিশান পুরো সময়টা চুপচাপ দাঁড়িয়ে, কিন্তু এবার আকাশের দিকে সন্দেহ মাখা দৃষ্টিতে তাকালো। আকাশ বিরক্ত হয়ে বলল, নিশান, তোর এই বোন কিন্তু নাটকবাজ, এই মেয়েটাই। আকাশের কথা শেষ হওয়ার আগে রিমি এবার হতাশ গলায় বলল, চুপ করুন প্লিজ, আপনি আর এসব কথা বলবেন না। আমি নিশান ভাইকে নিজের বড় ভাইয়ের মতোই সম্মান করি। এসব উল্টাপাল্টা কথা মুখে আনবেন না। আমার কথা শুনুন আগে। আমার একটা যমজ বোন আছে, নাম মিমি। আপনি নিশ্চিত তো যে আপনি আমাকে বলার বদলে ওর কথা বলছেন না? আকাশ এবার সত্যিই থমকে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তের মধ্যেই। সে একবার রিমির দিকে তাকালো, একবার নিশানের দিকে। আকাশ শুধু শৈলীর কাছ থেকে শুনেছে যে তার ফুফাতো বোনগুলোর মধ্যে একজন নিশানকে ভালোবাসে, কিন্তু কে তার নামটা ঠিকঠাক মনে রাখতে পারেনি আকাশ। নিশান এবার গভীরভাবে আকাশের চোখের দিকে তাকিয়ে রইল। তার মনের মধ্যে কিছু একটা ধাঁধার মতো কিলবিল করছে। তাহলে মিমি? নিশান আস্তে আস্তে বলল। আকাশ এবার চোখ বন্ধ করে মাথায় হাত রাখল। তার হঠাৎ মনে পড়তে থাকলো সে শৈলীর কাছে যার ব্যাপারে এসব শুনেছিল, সে কি আসলেই রিমি ছিল নাকি মিমি? রিমি এবার নিশানের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভেবে কাপা গলায় বলল, নিশান ভাই, আমি বিষয়টা বুঝতে পেরেছি। এবার পুরো বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আসলে মিস্টার আকাশ যার কথা বলছে সে মিমি। নিশান ভাই, আসলে সত্যি বলতে এটা আমিও জানি যে মিমি তোমার উপর ক্রাশড। নিশানের তীক্ষ্ণ দৃষ্টি তৎক্ষণাৎ রিমির ওপর পড়ল। রিমি ভয়ে চোখ নামিয়ে বলল, ভাইয়া, আসলে আমি পুরো বিষয়টা তোমাকে এভাবে বলতে পারছি না। তুমি বাড়িতে চলো, বাড়িতে গিয়ে সরাসরি মিমিকে এসব জিজ্ঞাসা করা যাবে। আর ভাইয়া, আমার মনে হচ্ছে মাও জানে যে মিমি তোমাকে পছন্দ করে, কিন্তু এসবের সাথে শৈলী আপুর বাড়ি ছাড়ার কি সম্পর্ক
এটা আমি বুঝতে পারছি না। আমার মনে হয় দুটো আলাদা কেস, তাই না ভাইয়া? নিশানের আগে এবার আকাশ ঝটপট জবাব দিল। না, দুটো সেম কেস। রিমি মানে বুঝল না। নিশান নিজের মাথা চেপে ধরল। একসাথে এত কিছু তার মাথায় ঢুকছে না। কোনো কিছুই হিসাব মিলাতে পারছিল না সে। আগে শৈলীর বাড়ি ছাড়াটা নিয়ে সে প্রচুর চিন্তিত। দ্বিতীয়ত, মিমির কাছে সে মোটেও এটা আশা করেনি। কিন্তু প্রথমত এখন তাকে শৈলীকেই আগে খুঁজে বের করতে হবে। নিশান আবারও বলল, আকাশ, শৈলী কোথায়? আকাশ কিছু না বলে চোখ নামিয়ে ফেলল। আর সেটা দেখে নিশানের বুকের ভেতর আরও অস্বস্তি চেপে বসল। গলা আরও নিচু করে নিশান বলল, শৈলী কোথায় সেটা তো বলবি না? কিন্তু আমি জানি তুই জানিস, তাই না আকাশ? আকাশ কিছু বলল না। নিশান এবার ধীরে ধীরে এক পা পেছনে সরল, চোখ বন্ধ করল। তারপর ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, বলিস না, কিন্তু শোন, আমি জানতেও পারবো, খুঁজেও বের করব। আর সেদিন তুই কি লুকাচ্ছিস, কেন লুকাচ্ছিস, সেটাও আমি দেখে নেব। বলেই নিশান ঘুরে বেরিয়ে গেল। আর আকাশ ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল। রিমি তাকিয়ে রইল দুজনের দিকে। কিছু বলার ভাষা খুঁজে পেল না। নিশানের পা চলার শব্দ দূরে মিলিয়ে গেলেও আকাশের মনে হলো তার পেছনে একটা ঝড়ও রেখে গেছে সে।